ওয়েলকাম টু জিবিটি একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর রামায়ণ প্রশ্নবিচিত্রা গণিতের অধ্যায়ের গণিতের তৃতীয় পর্যায়ের মূল্যায়নে তোমাদের 4 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করব। ইতিপূর্বে আমি অলরেডি 3টি মডেল স্কুল সম্পূর্ণ সমাধান করেছি, সেগুলো আমার এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা অবশ্যই যারা দেখোনি অবশ্যই দেখে নিও। চলো, আজকে আমি তোমাদের রামায়ণ প্রশ্নবিচিত্রার তোমাদের পঞ্চম শ্রেণী গণিতের তৃতীয় পর্যায়ের মূল্যায়নে 4 নম্বর মডেল স্কুলটা আমি সম্পূর্ণ সমাধান করছি। চলো, প্রথম প্রশ্ন কি বলা হচ্ছে। প্রথম প্রশ্ন দেখো, নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। 1 নম্বর হচ্ছে কয়েক দিকে দেখো, ফাঁকা ঘরে সঠিক উত্তরটি শুধু সঠিক চিহ্নটি বসাও। ইকুয়ালস টু, গ্রেটার দেন আর লেস দেন, এর মধ্যে কোনটা বসবে এই গণিতের ক্ষেত্রে? আমরা জানি, মনে রাখবে, আমরা জানি যে সমস্ত ভগ্নাংশের লবগুলো সমান, অর্থাৎ যখন লবগুলো সমান হয় হরগুলোর মান বৃদ্ধি পায়, তখন কি সংখ্যার মান কিন্তু কমে, বুঝেছে? যখন হরের মান কমে কিন্তু সংখ্যার মান কিন্তু বৃদ্ধি পায়। দেখতে পাচ্ছি 1/4 থেকে 1/2টা বড়, 1/2টা বড়, আর এইটা হচ্ছে ছোট, সুতরাং কী হবে, এখানে কী হবে, এই লেস দেন চিহ্নটা বসবে, অর্থাৎ এই চিহ্নটা। কী জানলাম আমরা, 1/4 থেকে 1/2 কি বড় হয়, বুঝছে? 1/4 থেকে 1/2টা বড় হয়। পরের প্রশ্ন দেখি, দেখি এই যে ছবিটা আছে না, কত অংশে রং করা হয়েছে, চিত্র এঁকে দেখাও। চিত্র এঁকে দেখাও। আমি চিত্র আঁকছি না, তোমরা অ্যাকচুয়ালি যদি পারো চিত্রটা এঁকে নিও। দেখো, এখানে দেখতে পাচ্ছি আমরা যে এই টোটাল ছবিটা, এই যে বক্সের মধ্যে যে যতগুলো বক্স আছে, কাটা আছে, সবগুলো দেখো কতগুলো অংশ আছে, 1 2 3 4 5 6 7 8, 8টি অংশ আছে। 8টি অংশের মধ্যে কতগুলো অংশ রং করা আছে? 1টি, 2টি, 3টি। তাহলে 8টির মধ্যে কতগুলো অংশ রং করা হয়েছে? 8টির মধ্যে 3টি অংশ। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি 3/8। 8টি অংশের মধ্যে 3টি অংশ রং করা হয়েছে। কেমন? চলো, পরের প্রশ্ন দেখি আমরা। গয়তে দেখো, যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 64 বর্গমিটার, যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 64 বর্গমিটার, তার বাহুর দৈর্ঘ্য কত? যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 64 বর্গমিটার, তার বাহু দৈর্ঘ্য কত? তাহলে এই ক্ষেত্রে আমরা গণিতটা ফটাফট করে ফেলি। যে আমরা জানি যে বাহু সমান কি আছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র জানি কি? তাহলে বাহু গুণিত কি হয়, বাহু সমান কি হয়, ইকুয়ালস টু ক্ষেত্রফল। এটা শুধুমাত্র বর্গক্ষেত্রের ক্ষেত্রে, কেমন? বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ক্ষেত্রে। তাহলে এই ক্ষেত্রে দুটো বাহু মানে কি জানি আমরা, দুটো বাহু মানে কি, বাহুর বর্গ হয়, বাহুর বর্গ ইকুয়ালস টু ক্ষেত্রফল। তাহলে এখানে মানটা কত দেওয়া আছে? বাহুর মান দেওয়া নেই, বাহুর মান বের করতে হবে, ক্ষেত্রফল দেওয়া আছে। এক্ষেত্রে বাহুর বর্গ ইকুয়ালস টু কত হচ্ছে? 64। ক্ষেত্রফল কত হচ্ছে? 64। বা বাহু সমান, বর্গটা এদিকে এলে বর্গমূল হয়ে যাবে 64, 6 4 64। 64 বর্গমূল বের করার নিয়ম কি? 64কে আমরা কি লসাগু করলে 2 3 2 পাবো, 2 1 পাবো, 12 16, 16 32, 2 8 16, আর 2 2 4 8, 2 2 4। দেখো, দুটো করে জোড় পাচ্ছি, দুটো করে দুইয়ের জোড় পাচ্ছে। কটা দুইয়ের জোড় পাচ্ছে? অর্থাৎ 3টি দুইয়ের জোড় পাচ্ছে। সুতরাং বাহু সমান বর্গমূল, দুটো করে 2 মানে কি 2-এর বর্গ হবে, আবার একটা 2-এর জোড় হলে কী হবে, 2-এর বর্গ হবে, আবার 2-এর জোড় হলে কী হবে, 2-এর বর্গ। কত পেলাম? বা বাহু সমান কী হচ্ছে, বর্গমূল দেবো না, 2 গুণিতক 2 গুণিতক 2। বর্গগুলো উঠে গেল, রুটের মাথা থেকে বর্গগুলো উঠে গেল, আর রুটটাও উঠে গেল। কী পড়ে থাকলো? বা বাহু সমান 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 কী হবে, 8 মিটার। কত মিটার হবে? 8 মিটার। চলো, পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন কী বলা আছে? পরের প্রশ্ন বলা আছে, দেখো, ঘ, সঠিক উত্তরটি নির্বাচন করো। 15/1000 সমান, দেখো, 0.015, 0.0015, 1.50। এর মধ্যে কোনটা সঠিক উত্তর হবে? দেখো, চলো, 15/1000কে যদি আমরা ভগ্নাংশে প্রকাশ করি, দেখতে পাচ্ছি একের ভিতরে 3টি শূন্য আছে। সুতরাং কি লবের বা উত্তরে কিন্তু, বা যে সংখ্যাটা থাকবে লবের মানটা, তার কিন্তু 3টি অঙ্কের আগে দশমিক বসবে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি একে 5 15 ছিল, আর নিচে 100 ছিল, 1000 ছিল। একের ভিতরে 3টে শূন্য, অর্থাৎ 3টি অঙ্কের আগে দশমিক বসবে। 1 2, একটা শূন্য দিয়ে দশমিক দাও, ওটা শূন্য দাও, 0.015। কোনটা উত্তর হবে তোমাদের? এই ওয়ের দিকে উত্তরটা সঠিক হবে 0.015। কেমন?
চলো পরের প্রশ্ন দেখি আমরা, যে সঠিক উত্তরটি নির্বাচন করো, নিচের কোণগুলির মধ্যে কোনটি স্থূলকোণ? আমরা জানি স্থূলকোণ হয় কত না, 90-এর বেশি 180-র কম হলে কী হয়, স্থূলকোণ হয়। আর সূক্ষ্মকোণ হয়, এক থেকে 90-এর কম মানগুলো কি সূক্ষ্মকোণ হয়, আর 90 ডিগ্রি হলে সমকোণ হয়, 180 ডিগ্রি সরলকোণ হয়। দেখতে পাচ্ছি 90 ডিগ্রি কী কোণ, সমকোণ, এটা হবে না। আর 20 ডিগ্রি কিন্তু এটা সূক্ষ্মকোণ, এটাও হবে না। 130 ডিগ্রি কিন্তু 90 ডিগ্রি থেকে 90 ডিগ্রি বেশি হচ্ছে, আর 180-র কম হচ্ছে, সুতরাং এটা হবে তোমাদের সঠিক উত্তর। তাহলে এটা হবে তোমাদের সঠিক উত্তর 130 ডিগ্রি, বুঝেছে? আর 280 প্রবৃদ্ধ কোণ আমরা জানি। ছয় দেখো, 10 জন লোক একটি কাজ 5 দিনে করে, একজন লোক সেই কাজটি কত দিনে শেষ করবে? এটা কিন্তু তোমরা তৈরিশিক করতে পারো, বা তোমরা ঐকিক নিয়মে করতে পারো। তাই বলা হচ্ছে কি, যে একটি কাজ যদি 10 জন লোক একটি কাজ 5 দিনে করে, তাহলে একজন লোক সেই কাজটি, একটি কাজের পরিমাণ কিন্তু বৃদ্ধি পাচ্ছে না, বা বাড়ছে না, বা কমছে না। সুতরাং আমাদের কাজের পরিমাণ স্থির রেখে এই ক্ষেত্রে আমরা কী করব, লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যার সম্পর্ক শব্দ কী হবে, ব্যস্ত সম্পর্ক হবে, বুঝেছে? তাহলে লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যার সম্পর্ক কী হয়, ব্যস্ত সম্পর্ক। সুতরাং কী করবো, যে এখানে দিন সংখ্যা চাইছে যে 10 জন লোক করে, 10 জন লোক কাজটি করে 5 দিনে। তাহলে একজন লোক কাজটি কতদিনে করবে? সেক্ষেত্রে কী হয়েছে, যেহেতু একজন লোক ওই কাজটি করতে বেশি দিন সময় লাগবে, অর্থাৎ 5 × 10 হবে 10 দিনে। এখানে একজন লোক সেই কাজটি কতদিনে করবে, 10 × 5 = 50 দিনে। কতদিনে? 50 দিনে, বুঝেছে? 50 দিনে। তাহলে অতএব কী করবে, অতএব 50 দিনে কাজটি শেষ করতে পারবে, বুঝেছে? চলো পরে প্রশ্ন কি আছে আমরা দেখে নিই একটু। পরের প্রশ্ন দেওয়া আছে, দেখো পরের প্রশ্ন দেওয়া আছে যে সমকোণী 6 দেখো, সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহু কোনটি? সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহু কোনটি? দেখো আমরা সমকোণী ত্রিভুজ কাকে বলি, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ মানে 90 ডিগ্রি, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, অর্থাৎ আমরা ধরলাম বি কোণটা সমকোণ 90 ডিগ্রি, এ বি সি। তাহলে এই দুটোকে আমরা যোগ করব, যোগ করে কি করব, দেখো ত্রিভুজ পেলাম। তাহলে এই কোণটা সমকোণ ত্রিভুজ। দেখো একমাত্র সমকোণী ত্রিভুজের 3টি বাহুর মান দেওয়া থাকে, সমকোণ ত্রিভুজের 3টি বাহুর মান দেওয়া থাকে যথাক্রমে, এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব। কেমন? তাহলে এই বাহুটাকে লম্ব বলবো, আর এই বাহুটাকে ভূমি বলবো, আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে এখানে কি প্রশ্ন বলা হচ্ছে, সমকোণ ত্রিভুজের সবচেয়ে বড় বাহুটা কোনটা হবে? এটা হবে, অর্থাৎ সমকোণের বিপরীত বাহুটা কিন্তু সবথেকে বড় হয়। সমকোণের বিপরীত বাহুটা সবসময় বড় হয়, এর নাম কি হচ্ছে অতিভুজ। তাহলে কি লিখবো আমরা এখানে, যে সমকোণ ত্রিভুজের সবচেয়ে বড় বাহু কোনটি? অতিভুজ। কি লিখবে তোমরা? অতিভুজ। অতিভুজ সবথেকে বড় বাহু। তারপর প্রশ্ন দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। লুডোর ছক্কার আকৃতি কি হয়? ঘনক আকৃতি, শঙ্কু আকৃতি, চৌঙ্গ আকৃতি, গোলক আকৃতি। ঘনক আকৃতি, বুঝছে? কি হবে? ঘনক। প্রশ্ন চলো, যে 0.003, 0.3, 0.03 এদের মধ্যে কোনটি ছোট লেখো। দেখতে পাচ্ছি সব থেকে ছোট কোনটা দেখতে পাচ্ছি, দশমের পর সব থেকে দেখতে পাচ্ছি যে এ 0 আছে, এই দশমের পর প্রথম অঙ্ক দশাংশ, এর 0, এই দশাংশ 0, আর এই দশাংশ 3, এটা হচ্ছে সব থেকে বড় হবে। তারপরে এটা বড় থেকে, এটা হচ্ছে তার থেকে ছোট, আর এর থেকে সব থেকে ছোট হচ্ছে কিন্তু এইটা হবে, অর্থাৎ 0.003 সব থেকে ছোট। কোনটি ছোট হচ্ছে সংখ্যা হচ্ছে 0.003টা সব থেকে ছোট হচ্ছে। সরল কোণ কত ডিগ্রি হয়? আমরা জানি সর্বদা 180 ডিগ্রি। যদি আমরা কোনো একটা সরলরেখা অঙ্কন করি এ বি স্কেল দিয়ে, সেক্ষেত্রে যে কোণ উৎপন্ন হয় সেই কোণটা হচ্ছে 180 ডিগ্রি কোণ, সরল কোণ। হয়েছে? যে কোনো সরল কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। পরের প্রশ্ন চলো, দেখে চলো, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও, সমস্যা সমাধান করে দেখাও। এখানে বলা হচ্ছে এই যে ফাঁকা ঘরগুলো আছে না, এগুলো পূরণ করতে হবে তোমাদের। চলো দেখি, উপরে দেখতে পাচ্ছি 3-এর সঙ্গে কত গুণ করলে 9 হচ্ছে, 3-এর সঙ্গে আমি গুণ করলে করছি, যে 3-এর সঙ্গে 3 গুণ করলে 9 হচ্ছে, এই 3টা নিচের সঙ্গে গুণ করে দেবো, 8×3 = 24 হচ্ছে, 24 উত্তর হবে এটা। আবার এখানে দেখতে পাচ্ছি 32, 8×3 = 24, 8×4 = 32, 8-এর সঙ্গে 4 গুণ করলে 32 হচ্ছে, আর সুতরাং 3-এর সঙ্গে 4 গুণ করবে, 4×3 = 12 হচ্ছে, এখানে 12। এখানে 18 আছে, 3-এর সঙ্গে কত গুণ করলে 18 হচ্ছে, 3, 6, 18,
3 6 18 অর্থাৎ 6 গুণ করছে আর নিচেও সেই 6 গুণ করবে 8 6 48 কত হচ্ছে 48 আর এই 64 আছে 28 64 8 এর সঙ্গে 8 গুণ করলে 64 হবে এই 8টা উপরে গুণ করো 8 3 24 এখানে কত হবে 24 হবে বুঝেছো চলো পরের প্রশ্ন দেখি লঘিষ্ঠ আকারে পরিণত করো যে 138 বাই 162 আমরা কাটাকাটি করবো 138 বাই 138 138 বাই বলা আছে 162 যদি আমি লঘিষ্ঠ আকারে প্রকাশ করি এক্ষেত্রে মানটা পাবো কীভাবে দেখো দুটো জোড় সংখ্যা আমরা 2 দ্বারা ভাগ করতে পারি তা 2 6 12 18 2 9 18 ঠিক আছে 2 8 16 2 1 2 এবার কত দিয়ে 2 দিয়ে 3 দিয়ে বিভাজ্য হবে দুটো সংখ্যা 3 দ্বারা বিভাজ্য হবে 3 দুগুণে 6 3 3 9 আর 3 দুগুণে 6 আর 2 21 3 7 21 কত হচ্ছে সমান 23 বাই কত হচ্ছে 23 বাই 27 কত হচ্ছে 23 বাই 27 তাই লঘিষ্ঠ আকারে মান কত পেলাম 23 বাই 27 পেলাম কত হবে 23 বাই 27 পরবর্তী দেখো একটি আয়তাকার জমির ক্ষেত্রফল বলা আছে 918 বর্গমিটার যদি জমিটির দৈর্ঘ্য 54 মিটার হয় তাহলে প্রস্থ কত হবে চলো 54 আছে দৈর্ঘ্য হচ্ছে 54 আর প্রস্থ কত বেরোবে তাহলে চলো বের করতে হলে প্রথমে কী করবো আমরা আয়তাকার ক্ষেত্রে এটা ক্ষেত্রফলের সূত্র জানি কি তাহলে আমরা জানি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান বা ক্ষেত্রফল কী হয় বলতো যে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ সমান ক্ষেত্রফল তাহলে এখানে কি কি মান আছে বুঝে নিই দৈর্ঘ্যের মান দেওয়া আছে কিনা দেখে নিই আমরা দৈর্ঘ্যের মানটা কিন্তু দেওয়া আছে দৈর্ঘ্য হচ্ছে 54 মিটার গুণিতক প্রস্থের মান দেওয়া নেই প্রস্থ ফেলে রাখো সমান ক্ষেত্রফল কত দিয়েছে 918 বর্গমিটার বা প্রস্থ ফেলে রাখলে 54 যদি এদিকে আসে ভাগ হয়ে যাবে 918 ভাজিত 54 বা তাহলে আমরা প্রস্থ সমান কত পাবো তাহলে প্রস্থ সমান হচ্ছে 918কে 54 দিয়ে ভাগ করলে কত হচ্ছে আমরা 918কে 54 দিয়ে ভাগ করি 54 দিয়ে ভাগ করলে কত হবে যে 918কে যদি আমরা 54 দিয়ে ভাগ করি সেক্ষেত্রে তার মান হবে কি বলতো সেক্ষেত্রে মান 54 দুগুণে কত হবে 108 54 একে 54 কত নামলো 11 থেকে 4 বাদ কত 7 এখানে কত হচ্ছে 8 থেকে 5 5 3 8 3 37 আর 8 তাহলে কত হচ্ছে 7 × 28 যদি 7 দিয়ে 54 সাথে দিয়ে 54 সাথে কত হচ্ছে 378 কত হচ্ছে 17 তাহলে অতএব প্রস্থ সমান কত হচ্ছে 17 তাহলে অতএব প্রস্থ কত বেরোলো 17 তাহলে এখানে তোমরা অ্যান্সারটা লিখে দেবে এরকম যে অতএব আয়তাকার জমির ক্ষেত্রে প্রস্থ সমান লেখো অতএব আয়তাকার জমির প্রস্থ সমান 17 কি বলে হলো 17 এখানে একক ছিল মিটার 17 মিটার তাহলে আয়তাকার জমির ক্ষেত্রফল কত বেরোলো 17 মিটার তাহলে পরের প্রশ্ন দেখি চলো পরের প্রশ্ন বলা হচ্ছে চলো দেখি পরের প্রশ্ন কি বলছে পরের প্রশ্ন বলছে যে মিশ্র ভগ্নাংশে পরিণত করো দেখাও যে 126কে 25 দিয়ে ভাগ করলে মিশ্র ভগ্নাংশ বেরোবে এটা যেহেতু অপকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশ বের করতে হলে কি করবো আমরা কি জানি যে লবকে হর দিয়ে যদি ভাগ করি সেক্ষেত্রে মিশ্র ভগ্নাংশ বেরোবে এক্ষেত্রে আমরা লবকে যদি হর দিয়ে কত বলা আছে অপকৃত ভগ্নাংশ কত হচ্ছে 126 বাই 25 কত হচ্ছে তাহলে 126কে 25 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে 25 দুনে 25 4 100 25 5 125 কত হচ্ছে 25 5 কত হয় 25 5 125 হচ্ছে কত এক নামলো কত হলো সমান 5 পূর্ণ 1 বাই 25 5 পূর্ণ 1 বাই 25 ঠিক আছে 5 পূর্ণ 1 বাই 25 তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে গেল মিশ্র ভগ্নাংশে পরিণত করা হয়ে গেল চলো পরের প্রশ্ন দেখি আমরা পরের প্রশ্ন বলা হচ্ছে দেখো যে পিরামিডের ভূমি ত্রিভুজাকার তাকে কি বলবো কোন ত্রিভুজের প্রতিটি কোণ 60 ডিগ্রি
কোন ত্রিভুজের প্রতিটি কোণ 60 ডিগ্রি? আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ কী হয় 60 ডিগ্রি করে হয়। আর যে পিরামিডের ভূমি ত্রিভুজাকার তাকে কী বলবো? যে পিরামিডের ভূমি ত্রিভুজাকার তাকে কী বলা হবে? চতুস্তলক বলা হয়। যে পিরামিডের ভূমির তল লেখো, আমরা জানি যে ত্রিভুজের, এখানে আমি লিখে দিচ্ছি, অলরেডি লেখা যখন আছে আর লিখছি না। তো বলা আছে যে ত্রিভুজের পিরামিড ভূমি, যে পিরামিডের ভূমি হচ্ছে ত্রিভুজাকার তাকে কী বলবো? তাকে চতুস্তলক বলা হয়। কী বলা হয়? চতুস্তলক। চতুস্তলক। আর কোন ত্রিভুজের ভূমি প্রতিটি বাহু 60 ডিগ্রি হয়? কোন ত্রিভুজের প্রতিটি বাহু 60 ডিগ্রি হয়? সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ কিন্তু 60 ডিগ্রি করে হবে, কেননা সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু সমান হলে তার প্রতিটি কোণ সমকোণ হবে, আর সমান বাহু সমান কোণ হবে। সুতরাং আমরা 180কে 3 দিয়ে ভাগ করলে কত হবে? 60, প্রতিটি কোণের মান 60 ডিগ্রি করে পাবো। ঠিক আছে? তাহলে যে ত্রিভুজের 3টি বাহু সমান হলে তার প্রতিটি কোণ সমান হবে, এটাও আমরা জানি। আর তার প্রতিটি কোণ সমান হলে যেহেতু 3টি কোণের মান পরস্পর সমান হবে, সুতরাং আমরা যদি 180 ত্রিভুজের 3টি কোণ সমষ্টি 180 ডিগ্রি হলে সেই 180 ডিগ্রি 80কে আমরা যদি 3 দিয়ে ভাগ করি কত হবে? 60 করে পাবো। 60 3 180, অর্থাৎ প্রতিটি কোণের মান কত বেরোলো? 60 ডিগ্রি করে বেরোলো। ঠিক আছে? তাহলে চলো পরের প্রশ্ন দেখি। 6 থেকে প্রশ্ন, 3 সেমি 6 সেমি 9 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ দিয়ে ত্রিভুজ তৈরি কি সম্ভব? যুক্তি দিয়ে লেখো। দেখো এর কিন্তু আমরা জানি, এটা কিন্তু আমি করে দেওয়ার আমি মুখে বলে দিচ্ছি, তোমরা একটু ভালো করে শুনে নাও। কী লিখবে তোমরা? না, ত্রিভুজ অঙ্কন করা সম্ভব হবে যখন বৃহত্তম বাহু অপেক্ষা ক্ষুদ্রতম বাহুদ্বয়ের যোগফল যদি বৃহত্তম বাহু অপেক্ষা বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু ত্রিভুজ অঙ্কন করা সম্ভব হবে। এখানে যেহেতু বলা আছে 3 সেমি আর 6 সেমি, এই দুটি বাহু কিন্তু ছোট বাহু হবে, আর 9 সেমিটা বড় বাহু হবে। আর আমি কি বলেছি? দুটো ক্ষুদ্র বাহুর যোগফল যদি বৃহত্তম বাহু অপেক্ষা বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু ত্রিভুজ অঙ্কন করা সম্ভব হবে। দেখতে পাচ্ছি 6 আর 3 কিন্তু 9 হচ্ছে, 9 কিন্তু এর সমান হয়ে যাচ্ছে, ত্রিভুজ অঙ্কন করা সম্ভব হবে না। সবসময় মনে রাখবে যে বৃহত্তম বাহু অপেক্ষা বেশি হতে হবে, অর্থাৎ বড় বাহুটার অপেক্ষা কি বেশি হতে হবে। অর্থাৎ ক্ষুদ্রতম বাহুদের যোগফল বৃহত্তম বাহু অপেক্ষা যদি বেশি হয়, সেক্ষেত্রে সরলরেখাংশ অঙ্কন করা সম্ভব হবে, বা ত্রিভুজ অঙ্কন করা সম্ভব হবে। এক্ষেত্রে কিন্তু সম্ভব হবে না। কি লিখবে তোমরা? সম্ভব নয়। সম্ভব নয়। আর তাহলে যুক্তি দিয়ে প্রমাণ করো। আমি যুক্তিটা তোমরা এইভাবে দেবে, আমি যেভাবে বললাম। বুঝেছ? 3 থেকে প্রশ্ন দেখো, কয়েক দেখো 1/4 1/8 1/16কে ছোট থেকে বড় সাজাও। চলো আমরা ছোট থেকে বড় সাজাই। এখানে দেখতে পাচ্ছি, এখানেও আমরা মুখে করতে পারি যে দেখতে সব থেকে ছোটো কোনটা দেখো। আমরা জানি যে লব যদি সমান থাকে, হরের মান যদি ক্রমশ বাড়ে, সেক্ষেত্রে কী হয়? ভগ্নাংশের মান কিন্তু সেক্ষেত্রে কমে। আর হরের মান যত কমবে ভগ্নাংশের মান তত বাড়ে। দেখতে পাচ্ছি 1/4 কিন্তু সব থেকে বড়ো হচ্ছে, তার থেকে ছোট হচ্ছে 1/8, তার ছোটো হচ্ছে 1/16। তাহলে তোমরা ছোটো থেকে বড়ো সাজালে কীভাবে করবে? প্রথমে ছোটো হচ্ছে 1/16 গ্রেটার দেন 1/8 গ্রেটার দেন 1/4। 1/4টা সবথেকে বড়ো। বুঝছে? পরে হলো একটি বর্গাকার ফুলের বাগানের প্রত্যেক ধারের দৈর্ঘ্য 10 মিটার। আর যদি বাগানটির প্রত্যেক ধারের দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ানো হয়, তবে নতুন বাগানটির পরিসীমা কত হবে? আর চলো এই প্রশ্নটা করার আগে আমি এটা একটু করে দিই। যেহেতু এখানে 3 নম্বরে প্রশ্ন দিয়েছে, 3 নম্বরে যদি প্রশ্ন আসে, তোমরা কিন্তু একে একটু অন্যরকম করবে। কীভাবে করবে? যে এই দেখো কী কী মান দেওয়া রয়েছে। 1/4 দেওয়া রয়েছে, 1/4 দেওয়া আছে, 1/8 দেওয়া রয়েছে, তারপরে আছে 1/16 রয়েছে। এই 3 নম্বরের প্রশ্ন যদি পড়ে, তোমরা এইভাবে করবে। যদি 2 নম্বর বা 1 নম্বরের প্রশ্ন করে, তাহলে সেক্ষেত্রে আমি যেভাবে করলাম সেভাবে করবে। তো চলো আমরা 1/4 আর 1/8 1/16, তাহলে আমরা প্রথমে কী করব? প্রথমে আমরা যতগুলো হর আছে ততগুলো আমরা লসাগু করে দেবো। 4 8 16 লসাগু করি। লসাগু করতে আমরা দেখি 2টা বিভাগ যাবে, 2 2 4 2 4 8 2 8 16 2 1 2 2 2 4 2 4 8, আবার 2টা বিভাগ যাবে, 2 1 2 আর 2 2 4। কত পেলাম? 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2, 4টে 2 পেয়েছি। 1 2 3 4, একের কোনো ভ্যালু নেই, একের দেওয়ার প্রয়োজন নেই। 2 2 4 4 2 8 8 2 16। কত পেলাম আমরা? লসাগু 16। লসাগু 16 হবে, ইকুয়ালস টু দিয়ে বাই দেবো, ইকুয়ালস টু দিয়ে বাই দেবো, ইকুয়ালস টু দিয়ে বাই দেবো। বুঝেছে? এবার এই সংখ্যাগুলো আমরা পুনরায় লিখে দেবো। 1/4 1/8 1/16 গুণিতক চিহ্ন দিয়ে দেবো, প্রতি ক্ষেত্রে গুণিতক চিহ্ন দেবো। এবার দেখো
এই 16 হচ্ছে, 16-র সঙ্গে কত গুণ করলে লসাগু 16 হচ্ছে, অর্থাৎ 16-র সঙ্গে যদি 1 গুণ করি কত হচ্ছে 16 হচ্ছে, 16 একে 16, এর নিচে 1 আছে মানে কি উপরে 1 বসিয়ে দাও, অর্থাৎ 1 একে 1। দেখো 8-এর সঙ্গে কত গুণ করলে 16 হচ্ছে, 16 হচ্ছে, দেখো 8 8 দুগুণে 16, 2 নিচে 2 হলে উপরে 2 বসিয়ে দাও, 2 একে 2 দেখতে পাচ্ছি। আবার এখানে 16 হলে বসিয়ে দাও, তাহলে লসাগু 16 হয়েছে। তো 8-এর সঙ্গে কত গুণ করলে 16 হবে, সরি 4-এর সঙ্গে 4 4 16, 4 নিচে 4 হলে উপরে 4 বসিয়ে দাও, 4 একে 4। দেখতে পাচ্ছি আমরা সবগুলোর হর কিন্তু 3টি ভগ্নাংশের হর কিন্তু দেখতে পাচ্ছি সমান হয়ে গেছে। আর হরগুলো সমান হলে লবগুলোর মধ্যে যেটা বড় হয় সেটা বড় সংখ্যা জানি আমরা। এই 4টা বড় হচ্ছে, হর সমান আছে, দেখো 3টির হর সমান আছে, সুতরাং লবগুলো এখানে 1, এখানে 2, এখানে 4 দেখতে পাচ্ছি, এর মানটা সবথেকে বেশি আছে। 4/16টা সবথেকে বেশি বড় হবে, তো সুতরাং 1/4টা সবথেকে বড় হবে, আর ছোট হবে কোনটা, 1/16টা ছোট হবে। ঠিক আছে, তো তোমরা এইভাবে লিখবে 1/16 লেস দেন 1/8 লেস দেন 1/4। ঠিক আছে, এভাবে করবে। এবার আমরা পরের পরিমিতিটা করি। এটা হয়ে গেছে। তারপরে দেখো ক্ষয়টা, একটি বর্গাকার ফুলের বাগানের প্রত্যেক ধারের দৈর্ঘ্য 10 মিটার। যদি বাগানটির প্রত্যেক ধারের দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ানো হয় তবে নতুন বাগানটির পরিসীমা কত? চলো দেখি আমরা গণিত করি। ধরো যে একটা বর্গাকার বাগান, এই ধরো বর্গাকার বাগান ছিল, বর্গাকার কাকে বলে না, যে জ্যামিতিক চিহ্নের বা যে চতুর্ভুজের 4টি বাহু সমান হয় এবং প্রতিটি কোণ সমকোণ হয়, সেই চতুর্ভুজকে আমরা কি বলি, বর্গাকার বলি। এ দেখতে পাচ্ছি প্রত্যেক ধারের দৈর্ঘ্য 10 মিটার করা আছে, প্রত্যেক ধারের দৈর্ঘ্য কত আছে, 10 মিটার করে আছে, 10 মিটার করে আছে। আর যদি বাগানটির প্রত্যেকের দৈর্ঘ্য 2 মিটার করে বাড়াই, আমরা এদিকে 2 মিটার বাড়াবো, 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 প্রতি ধারে 2 মিটার করে বৃদ্ধি করবে। তাহলে এক্ষেত্রে যদি 2 মিটার করে বাড়ায় এভাবে অঙ্কন করবে, আবার এক্ষেত্রে যদি 2 মিটার করে বাড়ায় এদিকে ওই ক্ষেত্রে অঙ্কন করবে, যোগ করে দাও, ওগুলো যোগ করে দাও। প্রতি ধারে কিন্তু আমরা 2 মিটার করে বৃদ্ধি পেয়েছে। দেখো এদিকেও 2 মিটার বৃদ্ধি পাবে, এদিকে 2 মিটার বৃদ্ধি পাবে, আবার এদিকে 2 মিটার বৃদ্ধি পেলে এদিকে 2 মিটার বৃদ্ধি পাবে, এদিকে 2 মিটার বৃদ্ধি পেলে এদিকে 2 মিটার বৃদ্ধি পাবে, 2 মিটার করে 2 মিটার করে বৃদ্ধি পাবে। ঠিক আছে, তাহলে পেয়ে গেলাম আমরা। দেখো এদিকে দৈর্ঘ্য কত ছিল, 10 ছিল, টোটালটা এখানে 10 ছিল, এখানে 2 মিটার বেড়েছে, এবারে 2 মিটার বেড়েছে, তো টোটালটা দৈর্ঘ্য কত হবে, তাহলে কত হবে, 2 আর 2 4 হচ্ছে, অর্থাৎ 10 যুক্ত 2 গুণিতক 2 সঙ্গে কত হবে, 10 আর 2 4 14, কত হবে, প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত হবে, 14 করে হবে, প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত হবে, 14 করে হবে। তাহলে প্রথমে পরিসীমা কত হয় দেখে নিই আমরা। এবারে তোমরা কি লিখবে, তাহলে ফুলের বাগানের 10 মিটার করে, যদি বাগানটির প্রত্যেক 2 মিটার করে বাড়ানো হয় তবে নতুন বাগানের পরিসীমা কত হবে। অতএব লেখো প্রথমে বর্গাকার বাগানের দৈর্ঘ্য 10 মিটার, সুতরাং প্রতি ধারে এবং প্রত্যেক ধারের দৈর্ঘ্য 2 মিটার করে বৃদ্ধি করলে নতুন ধারের দৈর্ঘ্য হবে সমান 10 যুক্ত 2 গুণিতক 2 মিটার সমান 10 যুক্ত 4 সমান 14 মিটার। তাহলে অতএব নতুন বর্গাকার বাগানের দৈর্ঘ্য সমান কত হবে, নতুন বর্গাকার বাগানের পরিসীমা বলা হচ্ছে না, হ্যাঁ পরিসীমা, নতুন বর্গাকার বাগানের পরিসীমা সমান কত হচ্ছে, আমরা পরিসীমা সূত্র জানি কি, 4 গুণিতক বাহু কত হচ্ছে 14, সমান কত হচ্ছে 14 4 কত হবে
56 কত হবে 14 কত হবে বলো তো? 14 হচ্ছে 56, সরি 14 কত হচ্ছে? এটাই তোমাদের সঠিক উত্তর হবে, কিন্তু আগে যেটা তোমাদের বইতে রয়েছে সেটা ভুল রয়েছে। 14 কত 56 হবে, 4 16 6 তাহলে 1 4 5 56 মিটার হবে। তোমাদের বইতে রয়েছে 48 মিটার, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। 48 মিটার হবে না, কারণ দেখো এই যে আমি বললাম যে 10 মিটার করে যদি আমাদের বাহু হয়, বলা হচ্ছে দুদিকে 2 মিটার করে বাড়বে। তাহলে এইদিকে 2 মিটার করে বাড়লে কী হচ্ছে, তাহলে এদিকেও 2 মিটার করে বাড়বে, এদিকে 2 মিটার করে বাড়বে। আমি যেটা প্রথমে বুঝিয়ে দিয়েছি সেটা এইরকম হবে। তাহলে লক্ষ্য করো, তাহলে এইটুকুর দৈর্ঘ্য ছিল 10 মিটার করে ছিল, তাহলে দুদিকে 2 মিটার করে বাড়ছে না, তাহলে কত হবে 2 2 4 হচ্ছে, আর 14 করে বাড়ছে, ঠিক আছে? তাই সুতরাং 14 4 আমরা পরিসীমা সূত্র কী জানি, বর্গক্ষেত্রের 4 গুণিতক বাহু, 14 4 56 হবে উত্তর তোমাদের, কেমন? 56 মিটার হবে, বুঝে গেছে? তোমাদের বইতে রয়েছে অ্যান্সারের 48 মিটার, এটা কিন্তু সম্ভব নয়, তোমাদের রয়েছে 56 মিটার উত্তর হবে, বুঝেছে? চলো গয়তে প্রশ্ন, রামু গরুর গাড়ি চেপে 280 মিনিটে 48 কিমি পথ যায়, সে গরুর গাড়ি চেপে 10 কিমি কত সময় যাবে? এটা তোমরা তৈরাসিক পদ্ধতিতে করতে পারো অথবা ঐকিক নিয়মে করতে পারো। আমি তৈরাসিক পদ্ধতিতে করছি না, আমি ঐকিক নিয়মে করছি। তাহলে সেক্ষেত্রে তৈরাসিকও করা যায়, কিন্তু আমি তৈরাসিকও করে দিচ্ছি। চলো তৈরাসিকে করেছি, যে তৈরাসিক করছে ঐকিক নিয়মেও করবো, তৈরাসিকের মধ্যে দিয়ে ঐকিক নিয়ম করব। চলো তাহলে আমাদের মান চাইছে যে সময়, যে কত সময় বলা হচ্ছে, সময় চাইছে, অর্থাৎ গাড়ি চেপে এত মিনিটে এত কিমি পথ যায়। পথের দৈর্ঘ্য প্রথমে হবে, আর পথের দৈর্ঘ্য হবে কিমিতে আছে, কিমি, আর সময় দেওয়া আছে কত? সময় আছে মিনিটে। তাহলে এক্ষেত্রে তোমরা প্রথমে লিখে দেবে যে গণিতের ভাষার সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো, তাহলে এরকম টেবিল করে দেবে, তোমরা টেবিল করে লিখবে। তাহলে চলো প্রথমে বলা আছে যে 24 কিমি পথ যায়, 24 কিমি পথ যায় কত মিনিটে? 240 মিনিটে। তাহলে 10 কিমি পথ যাবে কত মিনিটে? এবার আমরা কি জানি যে পথের দৈর্ঘ্য যত বাড়বে সময় কিন্তু তত বৃদ্ধি পাবে। কি বলেছে, যদি রামুর গরুর গাড়ি চেপে এত মিনিটে এত কিমি পথ যায়, তাহলে গরুর গাড়ি চেপে 10 কিমি পথ যেতে কত সময় লাগবে? তাহলে 24 কিমি পথ যেতে 240 মিনিট সময় লাগলে, তাহলে 10 কিমি পথ যাবে কত মিনিটে? এক্ষেত্রে তোমরা কী করবে, সরল সম্পর্ক হবে। তাহলে পথের দৈর্ঘ্য বাড়লে সময় বাড়বে, আর পথের দৈর্ঘ্য হ্রাস করলে কী হবে, সময় কিন্তু কম হবে। গরুর গাড়ি চেপে যাওয়া হচ্ছে, তাই না? দেখো অতএব পথের দৈর্ঘ্যের সঙ্গে সময়ের সম্পর্ক কি হবে? সরল, বুঝেছ? সরল। অতএব আমরা লিখতে পারি সরল সম্পর্ক হলে কী হবে, মানটা উল্টে যাবে। অথবা লিখব যে গরু গাড়ি চেপে দেখো 24 কিমি পথ যায়, পথ যায় কত মিনিটে? 240 মিনিটে। 240 মিনিটে। তাহলে 1 কিমি পথ যায় কত হবে? তাহলে 1 কিমি পথ গেলে সময় দূরত্ব কমছে, মিনিটও কমবে, অর্থাৎ 240/24। 24 কাটাকাটি করছি না, মিনিটে। আর বলছে 10 কিমি, 10 কিমি পথ যেতে তার সময় লাগবে কত হবে? 240/24 গুণিতক 10। আচ্ছা, এখানে বলা আছে 24 বলা আছে, 24 আছে, 24 একে 24 আর 24 শূন্য শূন্য, কত হলো 2 × 100, কত হচ্ছে 100 মিনিট সময় লাগবে।
10 গুণিতক 10। তাহলে রামুর কত সময় লাগবে? রামুর 100 মিনিট সময় লাগবে। কত মিনিট? 100 মিনিট সময় লাগবে। আর আমার মোট কত মিনিট সময় লাগবে? 100 মিনিট সময় লাগবে। চলো পরের প্রশ্ন দেখি আমরা। দেখতে পাচ্ছি এখানে ভগ্নাংশের যোগ করতে বলা হচ্ছে। চলো আমরা ভগ্নাংশের যোগটা দেখতে পাচ্ছি যে এখানে লব অসমান, হর অসমান। সুতরাং আমরা সাধারণভাবে ভগ্নাংশের যোগ করব, যেগুলো আমরা জানি। যে প্রসেসে বা যে নিয়মে আমরা ভগ্নাংশের যোগ করতে জানি সেভাবে আমরা করব সাধারণভাবে। তো ভগ্নাংশের যোগটা এইভাবে হচ্ছে, দেখো 21 ছিল, 21/7 যুক্ত 12/5 যুক্ত 16/15 সমান দেব আমরা প্রত্যেক ঘরগুলোকে আমরা লসাগু করব 7, 5, 15। তো 7, 5, 15 5 দ্বারা কারোকে দেওয়া যাবে, 7 নামিয়ে ফেলো, 5 একে 5, 5 3 15 হচ্ছে 5 গুণিতক 7 গুণিতক 3 হচ্ছে তোমার 5 3 15, 7 3 21, 21 5 কত হবে? 21 5 হবে 10, 105। দেখো আচ্ছা 7 5 35 আমরা গুণ করছি, 7 5 35 গুণিতক 3, 5 3 15, 5 হাতে 1, 3 3 9 10, 105। 105 লসগু কত হলো? 105 হলো। লসগু কত হলো? লসগু পেলাম 105। এক্ষেত্রে কী করবো আমরা? আমরা প্রথম ভগ্নাংশ ধরবো। প্রথম ভগ্নাংশ কী বলা হচ্ছে? 21/7। 21/7 আছে মানে আমরা কী করবো? প্রথমে 21/7 আছে মানে আমরা প্রথমে কী করবো? প্রথমে 21 লিখে দিয়ে গুণ চিহ্ন দিব। 7-এর সঙ্গে কত গুণ করলে 105 হচ্ছে? 7-এর সঙ্গে 5 3 15 গুণ করলে যুক্ত 12 লিখব, গুণিতক 5, 5 বাদ দাও, 7 3 21 যুক্ত 16 বসাও, 15 আছে, 5 3 15 7 ইকুয়ালস টু, তাহলে আমরা গুণ করব 21 আর 15 আমরা গুণ করব, কত হলো? 21 15 গুণ করলে কত হচ্ছে? 315। 315 যুক্ত তাহলে হচ্ছে 12 আর 21, 12 আর 21 যদি গুণ করি সেক্ষেত্রে হবে 252। 12 আর 21 যদি গুণ করি 252 হচ্ছে। আর 16 আর 67 যদি 16 আর 67 যদি গুণ করি সেক্ষেত্রে হবে 7, গুণগুলোতে হবে 112। 16 সাথে 112, নিচে কত হচ্ছে? 105। আমরা তিনটিকে একসঙ্গে যোগ করব। তিনটি মান যোগ করলে হয়েছে আমাদের কত হবে? 606, অর্থাৎ কত হচ্ছে? 6 7 9/105। আর লঘিষ্ঠ আকার করবো, তাহলে কত হবে? 7 একে 7 কত বেরোলো? হ্যাঁ, আমরা যদি 7 দ্বারা বিভাজ্য করি এক্ষেত্রে কত হবে? 7 দ্বারা যদি কাটি, 7 একে 7 কত নামলো? 3 35, 7 5 35। আবার 7 7 27 56, 7 9 63, 7 9 63, 7 9 63 পেলাম। 63 আর 4 49, 7 7 49 কত পেলাম? সমান 97/15। 97/15কে আমরা কি লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে কত হবে? লঘিষ্ঠ আকারে যদি প্রকাশ করে সেক্ষেত্রে মানটা কী বেরোবে? আমাদের ভাগ করতে হবে। 97কে আমরা যদি 15 দিয়ে ভাগ করি তাহলে কী হবে? যে 15 6 90, 15 6 90, 7 নামলো, কত বেরোলো? 6 পূর্ণ 7/15 উত্তর। এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। 6 পূর্ণ 7/15 এটা সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন দেখি কী আছে। পরের প্রশ্ন দেখাচ্ছে 4 দিকের প্রশ্ন দেখো, যে একটি 2.5 সেমি ব্যাসার্ধের দৈর্ঘ্য নিয়ে বৃত্তাঙ্কন করে বৃত্তের ব্যাসার্ধ ব্যাস জ্যা চিহ্নিত করে দেখাও। চলো 2.5 সেমি ব্যাসার্ধের একটা বৃত্তাঙ্কন করার আগে আমরা প্রথমে স্কেল দিয়ে কী করব? প্রথমে স্কেল দিয়ে 2.5 সেমি একটা রেখা অঙ্কন করব, অর্থাৎ সরলরেখাংশ অঙ্কন করবো 2.5। ধরো এটা হচ্ছে আমরা 2.5 সেমি দৈর্ঘ্যের একটা স্কেল দিয়ে তোমরা মেপে নেবে অলরেডি। 2.5 সেমি দৈর্ঘ্যের একটা রেখা অঙ্কন করবে, বুঝা? সরলরেখাংশ অঙ্কন করবে। এর মাপ নিয়ে পেন্সিল কম্পাস নিয়ে এর মাপ নাও। পুরো এইখানে হুবহু অ্যাকুরেট কিন্তু হয় মাপটা। তাহলে পেন্সিল কম্পাসটা এরকম ছিঁড়ে নিতে ফাঁক করে তোমরা কী করবে? পেন্সিল কম্পাসটা তোমরা এভাবে ফাঁক করে নেবে যে এর দৈর্ঘ্যের মাপটা পুরোটা হুবহু মাপটা নিয়ে নেবে, নিয়ে কিন্তু পেন্সিল কম্পাসের মানটা এরকম লিখবে। লিখে এরকম মনে করো এটা 2.5 সেমি দৈর্ঘ্যের
দৈর্ঘ্য একটা, এটা নিয়ে এবার তোমরা নিচের দিকে একটু ফাঁকা জায়গায় তোমরা এরকম রাউন্ড করে দাও। পেন্সিল কম্পাস দিয়ে একটা বৃত্ত অঙ্কন করো, পেন্সিল কম্পাস দিয়ে একটা বৃত্ত অঙ্কন করো। তাহলে বৃত্ত যদি অঙ্কন করা হয় থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা কী করবে, তাহলে বৃত্ত আমরা ধরো 2.5 সেমি দৈর্ঘ্যের একটা বৃত্ত অঙ্কন করেছে, ব্যাসার্ধ বিশিষ্ট, এইটুকু দৈর্ঘ্য দিলাম আমরা কত হবে, এর মান দিলাম এ, এটা দিলাম বি, হয়েছে। এটা হচ্ছে ব্যাসার্ধ, এটা হচ্ছে পরিধি। এখানে কী কী জানতে চাইছে আমাদের কাছে, বলা যায় বৃত্তের কেন্দ্র, কেন্দ্রটাকে আমরা কি এ দ্বারা চিহ্নিত করেছি, এ। বৃত্তের কেন্দ্র, কেন্দ্র হচ্ছে এ। তাহলে ব্যাসার্ধ, ব্যাসার্ধ এ বি, ব্যাসার্ধ এ বি ব্যাসার্ধ। আর ব্যাস কি হবে, ব্যাস দেখো এই যে এ বি ব্যাসার্ধ নিচে এর সমান্তরালে এই দিকে টেনে দাও, অর্থাৎ কেন্দ্রের বৃহত্তম জ্যা বা ব্যাসটা এটা অঙ্কন করে দাও, এটা এ বি সি দিয়ে দাও, সি দিয়ে দাও। তাহলে কী হবে, তাহলে ব্যাস কী হবে, সিবি ব্যাস, সিবি হচ্ছে ব্যাস, সি ব্যাস। আর জ্যা যদি অঙ্কন করতে বলে তাহলে জ্যা তোমরা এইভাবে অঙ্কন করে দাও, এইটুকু যে বৃত্তের যে কোনো জায়গায় একটা রেখা অঙ্কন করে দাও, এর নাম দিয়ে দাও ই এফ, ই এফ, ডি দিতে পারো অসুবিধা নেই, ই এফ দিলাম। তাহলে কি দিলাম, ই এফ হচ্ছে জ্যা, আমরা লিখে দেব জ্যা কি হলো ই এফ, ই এফ হচ্ছে জ্যা, ই এফ হচ্ছে জ্যা। তাহলে কেন্দ্র হচ্ছে এ, ব্যাসার্ধ এ বি, ব্যাস হচ্ছে সিবি, জ্যা হচ্ছে ই এফ, বুঝছে, জ্যা হচ্ছে ই এফ, বুঝছে। তাহলে আমরা চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন হচ্ছে বাড়ির চৌবাচ্চায় 10.251 লিটার জল আছে, কেমন, বাড়ির চৌবাচ্চা আছে, সেই চৌবাচ্চায় 10.251 লিটার জল আছে, আমি আরও 2 বালতি জল ঢাললাম, প্রতি বালতিতে 8.151 লিটার জল ধরে, এখন চৌবাচ্চায় কত লিটার জল রইল। তাহলে চলো আমরা এই প্রশ্নটা সমাধান করি। তাহলে বলা হয়েছে বাড়ির চৌবাচ্চায় কত লিটার জল ছিল, জল আছে, বলা হচ্ছে বাড়ির চৌবাচ্চায় জল আছে কত, বাড়ির চৌবাচ্চায় জল আছে বাড়ির চৌবাচ্চায় 10.251 লিটার জল আছে। তাহলে আমি আরও 2 বালতি জল ঢাললাম, প্রতি বালতিতে 8.15 লিটার জল ধরে, এখন চৌবাচ্চায় কত লিটার জল আছে। তাহলে যেহেতু প্রতি বালতিতে জল ধরে 8.151 লিটার, তাহলে অতএব 2 বালতি জলের পরিমাণ সমান 8.151 গুণিতক 2 সমান কত আছে, 2 কে 2 5 10 তাহলে 1, 2 কে 2, 1 3, আর হচ্ছে তাহলে 8 8 8 দুগুণে 16, তাহলে 3টি অঙ্কের আগে দশমিক আছে, 1 2 3 এখানে, অর্থাৎ 16.302, 16.302 লিটার। তাহলে যেহেতু আমি 2 বালতি জল ঢেলেছি চৌবাচ্চায়, আগে থেকে ছিল চৌবাচ্চা জল ছিল 10.251 লিটার জল ছিল, 10.251 লিটার জল ছিল, আমি আবার কি করলাম, আবার 16.302 লিটার জল ঢাললাম, কেমন। তাহলে এখন মোট চৌবাচ্চায় কত লিটার জল থাকবে, দেখো অতএব এখন চৌবাচ্চায় কত লিটার জল থাকবে, তাহলে 10.251 যুক্ত 16.302 সমান কত আছে, সমান এই দুটোকে যোগ করে দাও, 10.251 16.302 সমান কত হচ্ছে, সমান
2 আর 1 3, 5 করতে 5, 3 2 5, 6 করতে 6 2, তাহলে 26.553 কি বলা হলো 26.553 লিটার জল এখন আছে। কত হবে 26.553 লিটার জল আরও এখন রয়েছে। তাহলে এখন চৌবাচ্চায় মোট এত লিটার জল রয়েছে। বুঝেছে? চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন কি বলা আছে যে বাড়ির চৌবাচ্চায় 10.251 লিটার হয়ে গেছে এটা। পরের প্রশ্ন দেখো অথবাটা হেতুমপুর গ্রামের রাস্তায় মেরামতের কাজ শুরু হয়েছে। প্রথম দিনে 1/4 অংশ, দ্বিতীয় দিনে 1/12 অংশ, তৃতীয় দিনে এত অংশ কাজ হয়েছে। 3 দিনে মোট কত অংশের কাজ হয়েছে, কত অংশ বাকি আছে। তাহলে হেতমপুর, তাহলে হেতমপুর গ্রামে কাজ হয়েছে, তাহলে 3 দিনে মোট, আচ্ছা 3 দিনে মোট কাজ হয়েছে। লেখো অতএব 3 দিনে মোট কাজের পরিমাণ সমান, তোমরা যোগ করে দেবে 3টি ভগ্নাংশকে। প্রথম দিন, দ্বিতীয় দিন আর তৃতীয় দিনে মোট কাজ কত হয়েছে 1/4 অংশ যুক্ত 1/12 অংশ যুক্ত 4/7 অংশ। আমরা ভগ্নাংশে যোগ করব। তার আগে যত হর আছে সব লসাগু করব। তাহলে 4 12 আর 7 আমরা 4 12 7 আমরা লসাগু করব। কত হচ্ছে লসাগু করলে কত হবে 4 12 7 লসাগু করলে কত হবে 2 2 দুগুণে 4 2 6 12 আর 7 2 একে 2 2 3 6 তার 7 কত পেলাম 2 গুণিতক 2 গুণিতক 1 গুণিতক 3 গুণিতক 7 সমান 2 দিনে 4 4 একে 4 আর 4 7 4 28 বা 2 দিনে 4 4 একে 4 4 3 12 12 সাথে 84 হচ্ছে 12 সাথে কত হচ্ছে 12 সাথে 84। হ্যাঁ, তাহলে 2 দিনে 4 4 3 12, তাহলে 12 গুণিতক 7 12 সাথে 7 কে 7 গুণে 14 4 তাহলে 1 7 থেকে 8 84। লসাগু কত পেলাম লসাগু পেলাম 84 পেলাম, সরি 84 লসাগু কত পেলাম 84 পেলাম। এবার প্রথম ভগ্নাংশ ধরো, প্রথম অংশ 1 গুণিতক কত আছে সবগুলো মান কিন্তু আমরা দেখতে পাচ্ছি সবগুলোর মান দেখো আমাদের কিন্তু এখানে 1 1 4 আছে, 1 1 4 আছে, লসাগুর হরের মানগুলো একটু আলাদা আছে। সুতরাং আমরা প্রথমে 1 লিখলাম, গুণিতক 4 দিলাম, গুণিতক 4 দেখো 4 এখানে বাদ দিলে 4 বাদ দাও 7 3 21 21 দাও 21 4 কত হবে 21 4 84 যুক্ত 1 গুণিতক 12 12 সাথে 84 যুক্ত 4 গুণিতক কত হবে 7 বাদ দাও 3 6 6 12 12 সাথে 84 হচ্ছে 12। আর এখানে 4 ছিল, 4 বাদ দিলে কত 7 3 21 হচ্ছে, বুঝেছো? এবার আমরা কি করব গুণ করব। 21 একে 21 যুক্ত 7 একে 7 যুক্ত 12 4 48 কত হবে 48 আর নিচে 84। যতগুলো মান আছে আমরা যোগ করে ফেলি 48 7 আর 21 কত পেলাম আমরা 8 7 15 একে 16 6 তাহলে 1 4 5 6 4 5 6 একে 7 76 কত হচ্ছে 76 76 হয়েছে। আচ্ছা 76 বাই কত হচ্ছে 84, 76 বাই কত হচ্ছে 84 হচ্ছে। কেমন? তাহলে এত অংশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 84, তাহলে 76 84 তোমরা লঘিষ্ঠ করো 2 3 6 16 2 8 16, আচ্ছা 2 2 4 8 আর 2 দুগুণে 4 আবার করো 2 একে 2 2 একে 2 18 2 9 18 আর 2 একে 2 আর 2 দুগুণে 4 আর 4 2 একে 2 21 কত হলো সমান 19/21। 19/21 অংশ মোট কাজ হয়েছে। দেখো অতএব মোট 19/21 অংশ কাজ হয়েছে। তারপর ধরি কাজের সম্পূর্ণ অংশ সমান 1, তাহলে অতএব বাকি কাজের পরিমাণ
কাজের পরিমাণ সমান কত হচ্ছে, তাহলে 1/19/21। 21 থেকে 21 বিযুক্ত কত করবে, 21 বিযুক্ত 19/21। তাহলে 21 থেকে যদি আমরা 19 বাদ দিই, 21 থেকে 19 বাদ দিলে কত হচ্ছে, 21 থেকে 19 বাদ দিলে কত হবে গো, 21 থেকে 19 যদি বাদ দিই কত হবে, 2 হবে। কত হচ্ছে, 2/21। কত হচ্ছে, 2/21। 2/21 হচ্ছে 2/21। 2/21টা তোমাদের সঠিক উত্তর, এত অংশ। তাহলে এখানে দুটো প্রশ্ন চেয়েছিল, মোট কত অংশ কাজ হয়েছে, মোট হয়েছে 19/21 অংশ কাজ হয়েছে, আর বাকি কাজের পরিমাণ অর্থাৎ বাকি কাজ কত পড়ে আছে, 2/21 অংশ। তাহলে কি লিখবে, অতএব 2/21 অংশ কাজ বাকি রয়েছে বা আছে, বুঝেছে। চলো পরের প্রশ্ন কি আছে দেখে নিই আমরা। হেতমপুর হয়ে গেছে। আর দেখো তারপরে 5 থেকে দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও। নিচের প্রশ্নগুলির উত্তর দেওয়া আছে, কয়েক দিকে সরল করো। এটা কিন্তু আমাদের সরল করতে হবে, তারপর চিত্র লেখা আছে। এবার চলো প্রথমে আমরা সরলটা করে ফেলি। তাহলে 5-এর কয়ের সরলটা কি বলা হচ্ছে, যে 10 গুণিতক 6 বিযুক্ত তৃতীয় বন্ধনী দাও। আচ্ছা, 5 বিয়োগ দ্বিতীয় বন্ধনী স্টার্ট করো, 10 বিয়োগ দ্বিতীয় বন্ধনী স্টার্ট করো, 5 বিয়োগ 2 অফ এর মানে 3 দ্বিতীয় বন্ধনী ক্লোজ, তৃতীয় বন্ধনী ক্লোজ, সমান গুণ করবার 10 6 60 দাও বিয়োগ তৃতীয় বন্ধনী স্টার্ট করো, 5 বিয়োগ 3 স্টার্ট করো, 10 বিয়োগ এখানে 5 থেকে 2 বাদে কত হচ্ছে 3, 5 থেকে 3 অফ বা এর 3 দ্বিতীয় বন্ধনী ক্লোজ করো, তৃতীয় বন্ধনী ক্লোজ করো, সমান 60 বিয়োগ তৃতীয় বন্ধনী 5 বিয়োগ 10 বিয়োগ 3 3 9 দ্বিতীয় ক্লোজ, তৃতীয় বন্ধনী ক্লোজ, 60 বিয়োগ 5 বিয়োগ 1 তৃতীয় বন্ধনী ক্লোজ, 60 বিয়োগ 4 কত হবে, 60 থেকে 4 যদি বাদ দিই কত হচ্ছে 56। কত উত্তর হবে, 56 উত্তর হবে। তাহলে সরলের উত্তর মান কত হলো, 56। চলো পরের প্রশ্ন দেখে নিই। চিত্রলেখ 5-এর খ দেখো, চিত্রলেখ বলা হচ্ছে, চিত্রলেখ তৈরি করে দেখাও যে প্রতি শ্রেণী থেকে কতজন ছাত্র বনভোজনে যাবে তার তালিকা তৈরি করা দেখানো হলো। তাহলে প্রথম শ্রেণী থেকে 32 জন, দ্বিতীয় শ্রেণী থেকে 25 জন ছাত্রছাত্রী যাবে, আর তৃতীয় শ্রেণী থেকে 30 জন, চতুর্থ শ্রেণী থেকে 28 জন, আর পঞ্চম শ্রেণী থেকে 36 জন। তোমরা উপরে তথ্য থেকে যে স্টার মার্ক দেওয়া আছে না, এই যে স্টার মার্ক বলছে তোমরা সমান 5 জন, কেমন 5 জন ছাত্রছাত্রী ও এই 4 জন ছাত্রছাত্রী এর মাধ্যমে চিত্রলেখা অঙ্কন করো। দেখো এই চিহ্ন দ্বারা 5 জন বোঝাবে, আর এই চিহ্ন দ্বারা 4 জন বোঝাবে, বোঝা গেছে। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যে তোমরা উপরে তথ্য থেকে এই ক্রস চিহ্ন যদি হয় 5 জন হবে, আর 4 জন যদি হয় কি তীর চিহ্ন থাকবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের সেই অনুযায়ী অ্যান্সার যদি করতে হয়, দেখো তাহলে 5 জন করে যাবে, কোনটা হবে 5 জন করে যাবে, তাহলে 8 4 32, তাহলে 4 জন করে যাবে। দেখো এটা কিন্তু 4 দ্বারা বিভাজ্য, এটা 5 দ্বারা বিভাজ্য, 5 দ্বারা বিভাজ্য, 6 4 24, 4 4 4 16, 4 5 20, 4 4 4 7 28 হবে না, 7 4 28 এটা হবে, 4 জন যাবে, এটাও কিন্তু 4 জন যাবে, বুঝেছে। তাহলে এবার কতজন করে 4 পাবো, দেখো দেখো এই যে চিত্রলেখ যদি অঙ্কন করি 32 আছে, দেখো আমরা 32 যদি 4 দিয়ে ভাগ করি, 8 4 32, অর্থাৎ 8টা তীর চিহ্ন হবে, 8টা তীর চিহ্ন হবে, 1 2 3 4 5 6 7 8, 25 4 দ্বারা বিভাজ্য না 5 দ্বারা বিভাজ্য, তাহলে 5 5 আচ্ছা 5 5 25, 5টা কিন্তু স্টার চিহ্ন, 5টা কিন্তু স্টার চিহ্ন। আচ্ছা 5 5 5 25 হয়েছে, 30 হচ্ছে কি 30 5 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 5 এটাও স্টার চিহ্ন হবে আর ক্রস চিহ্ন, 5 আচ্ছা 5 6 6টা হবে,
1 2 3 1 2 3 বুঝেছে। 28 হচ্ছে 4 দ্বারা বিভাজ্য হবে, তীর চিহ্ন তোমরা এইভাবে দেবে, 7 4 28 7টা হবে, 1 2 3 4 5 6 7 4 28, 36 4 দ্বারা বিভাজ্য হবে, 9 4 36 9টা হবে, 9টা তীর চিহ্ন হবে, 1 2 3 4 5 6 7 8 9 বুঝেছে, 9টা তীর চিহ্ন হবে। চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন দেখতে পাচ্ছি আমরা, দেখো গয়ের দাগের প্রশ্ন। 4 জন লোক প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করে 14 দিনে একটি কাজ শেষ করতে পারেন। 7 জন লোক প্রতিদিনে 3 ঘন্টা করে যদি কাজ করে দিনে ওই কাজটি শেষ করতে পারবেন। সম্পর্ক নির্ণয় করে তো ঐকিক নিয়মের মাধ্যমে সমাধান করো। চলো আমরা ঐকিক নিয়মের মাধ্যমে এটা সমাধান করি। তাহলে এটা গয়ের দাগের প্রশ্ন ছিল। আমরা প্রথমে লিখব গণিতের ভাষা। সমস্যাটি হলো প্রথম টেবিল করবে, এখানে কার মান জানতে চাইছে এখানে প্রথমে, এখানে কিন্তু আচ্ছা কত দিন সংখ্যা চাইছে প্রথমে, শেষে আচ্ছা দিন সংখ্যার মানটা জানতে চাইছে। প্রথমে লোক সংখ্যা দেবে, লোক সংখ্যা আছে, তারপরে সময় ঘন্টা আছে, সময় দেওয়া আছে ঘন্টা, সময় আছে ঘন্টা, আর এখানে সময় যেহেতু ঘন্টা আছে, দিনটাও সময়ের আন্ডারে পড়ে কিন্তু এখানে আলাদা করছে। তাহলে দিনটা সংখ্যাটা দিন সংখ্যা দিয়ে দাও। এখানে ঘন্টাতে আছে, সময় আছে ঘন্টা, আর লোক সংখ্যা আছে টিতে আছে বা জন, আর দিন সংখ্যা দিয়ে দাও। কেমন? এবার 3টি একক মান পেয়ে গেলাম। তাহলে কি বলেছে প্রথমে, 4 জন লোক সময় বলেছে 6 ঘন্টা প্রত্যহ কাজ করে কতদিনে? 14 দিনে। দিন সংখ্যা দেওয়া 14 দিনে, দিনে একটি কাজ শেষ করতে পারেন। 7 জন লোক প্রতিদিন 3 ঘন্টা কাজ করে কতদিনে ওই কাজটি, কাজের পরিমাণ স্থির আছে, ওই কাজটা নির্দিষ্ট কাজ বলা হচ্ছে। 7 জন লোক যদি করে প্রতিদিন 3 ঘন্টা যদি কাজ করে তাহলে কত দিনে শেষ করতে পারবে। আমরা ঐকিক নিয়মের সঙ্গে সঙ্গে ত্রৈরাশিককে সমাধান করব। সম্পর্ক নির্ণয় করে ঐকিক নিয়মে সমাধান করতে বলছে ত্রৈরাশিকের মাধ্যমে। তাহলে সম্পর্ক স্থাপন করতে হবে। তাহলে প্রথমে লেখো লোক সংখ্যা স্থির রাখো, লোক সংখ্যা স্থির রেখে সময়ের সঙ্গে দিন সংখ্যার সম্পর্ক কি হবে বলতো? দিন সংখ্যার সম্পর্ক কি হবে? দেখো এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা লোক সংখ্যা স্থির রেখেছে, সময়ের সঙ্গে দিন সংখ্যার সম্পর্ক। ধরো 4 জন লোক ওই কাজটি করবে, যারা আচ্ছা প্রতিদিন 6 ঘন্টা করে করলে 14 দিনের মধ্যে করতে পারবে। যদি দিন সময় যদি কমিয়ে দিই তাহলে দিনটা অবশ্যই কি বাড়বে। প্রতিদিন যদি সময়টা যদি আমি কমিয়ে দিই তাহলে দিনটা অবশ্যই বাড়তে হবে, কারণ কাজের পরিমাণ তো স্থির আছে আর লোক সংখ্যাও স্থির আছে। সুতরাং কী হবে যে যেখানে 6 ঘন্টা করে কাজ করতাম সেখানে 3 ঘন্টা করে কাজ করছে, সেক্ষেত্রে সময় নিশ্চয়ই দিন সংখ্যা নিশ্চয়ই বেড়ে যাবে। কী সম্পর্ক হবে? ব্যস্ত সম্পর্ক হবে। কী সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক হবে। আবার সময় স্থির রেখে লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যার সম্পর্ক কি হবে? চলো আমরা সময়টা স্থির রেখেছি। দেখো প্রত্যহ 6 ঘন্টা করে কাজ করব, প্রত্যহ 6 ঘন্টা করে কাজ করবো, বাঁধা কিন্তু 4 জন লোক কাজ করে 14 দিনে করতে পারে। ওই 6 ঘন্টা কাজ করবে প্রতিদিন যদি কাজ করে, যদি আমাদের প্রতিদিন কাজ করি, লোক সংখ্যা যদি বাড়িয়ে ফেলি, তাই না?
লোক সংখ্যা যদি বাড়িয়ে ফেলি তাহলে 6 ঘন্টা যে কাজ করছিল প্রতিদিন, তাহলে কী হবে আরও বেশি পরিমাণ কাজ করবে 6 ঘন্টা ধরে। এই প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করলে কাজের পরিমাণটা লোক সংখ্যার পারলে 7 জন লোক, যেখানে 4 জন লোক করতো প্রতিদিন 6 ঘন্টা করে, সেখানে 6 ঘন্টা করে 7 জন লোক কাজ করবে, তাই না? যেখানে 4 ঘন্টা করে 4 জন লোক 6 ঘন্টা করে কাজ করতো, সেখানে সে জায়গায় প্রতিদিন 6 ঘন্টা কাজ করবে 7 জন লোক, আচ্ছা? 7 জন লোক যদি কাজ করে সেক্ষেত্রে কিন্তু দিন সংখ্যা কী হবে বলো তো? সে দিন সংখ্যা কমবে। দিন সংখ্যা কীভাবে কমবে? লোক সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমবে। এক্ষেত্রে কী সম্পর্ক পেলাম? ব্যস্ত সম্পর্ক পেলাম, ব্যস্ত সম্পর্ক। তাহলে এবার লেখো, এবার আমরা ঐকিনিয়ামিক ফেলি। যেহেতু সবগুলো দুটো কিন্তু সম্পর্ক ব্যস্ত সম্পর্ক, এগুলো স্থান পরিবর্তন হবে কীভাবে? ভাগ আকারে। তাহলে এখানে করি আমরা, তাহলে প্রথমে আমরা লিখব যে 4 জন লোক 4 জন লোক 4 জন লোক রোজ 6 ঘন্টা কাজ করে 14 দিনে। তাহলে 4 জন বলা আছে, তাহলে ওই 4 জন লোক রোজ যদি 1 ঘন্টা করে কাজ করে, সেক্ষেত্রে কী হবে? এই দুটো মান তো স্থির আছে, পরিবর্তন হবে না, শুধু এই দুটোর মান বাড়ছে কমছে, তাই এটা পরিবর্তন হবে। সুতরাং কী হবে? বাড়ছে কমছে মানে কি? এক্ষেত্রে হবে কি? ব্যস্ত সম্পর্ক হবে। সুতরাং কী হবে? 14 ব্যস্ত সম্পর্ক হলে এই দুটো কী হয়? গুণ হয়ে যায়, 14 গুণিতক 6 দিনে। আর বলা আছে, আবার যদি বলি এটা কিন্তু পরিবর্তন হয়েছে, যদি লোক সংখ্যা কমিয়ে ফেলি, লোক সংখ্যা যদি কমিয়ে ফেলি কিন্তু এক্ষেত্রেও ব্যস্ত সম্পর্ক হয়ে যাবে। একজন লোক রোজ একদিনে হচ্ছে একদিনে এই 1 ঘন্টা কাজ করে কত হবে? তোমার এক্ষেত্রে কিন্তু কি? এক্ষেত্রেও 4 জন কি কমছে, এটা কমলে কী হবে? এটা বাড়ছে, কি গুণ সম্পর্ক হবে, অর্থাৎ ব্যস্ত সম্পর্ক। তাই 14 গুণিতক 6 গুণিতক কত হচ্ছে? 4, বুঝেছে? এবার করবে আবার একজন লোক যদি ওই কাজটি করে প্রত্যহ যদি 3 দিনে কাজ করতে পারে, 3 ঘন্টা করে প্রত্যহ 3 ঘন্টা করে যদি কাজ করে, সেক্ষেত্রে কিন্তু কী হবে? এক্ষেত্রে মানটা কী হবে? নিচে আসবে, অর্থাৎ কমে যাবে। কমলে কী হয়? ভাগ হয় জানি আমরা, 14 গুণিতক 6 গুণিতক 4 কত হচ্ছে? বাই 3 দিনে, বুঝেছে? এবার দেখো, এবার বলেছে যে এবার আমরা নিচে তারপর কী হচ্ছে? এবার দেখো 7 জন লোক, এবার 7 জন লোক প্রত্যহ ওই 3 দিনে যদি 3 ঘন্টা করে যদি কাজ করে, সেক্ষেত্রে কী হবে? তাহলে 14 গুণিতক 6 গুণিতক 4 বাই 3 গুণিতক কত হচ্ছে? 7, বুঝেছে? এবার আমরা কী করবো? এটা কাটাকাটি করে ফেলি, কেন? 14 7 দুগুণে 14, 3 দুগুণে 6 কত হচ্ছে? 2 গুণিতক 2 গুণিতক 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, কত দিনে? 16 দিনে। 16 দিনে কাজটি সম্পূর্ণ শেষ করতে পারবে, বুঝেছে? তাহলে তোমরা কী লিখবে? অতএব কাজটি 16 দিনে শেষ করতে পারবে, বুঝেছে? শেষ হলো। তো এখানে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত, এটা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 4 নম্বর মডেল স্কুলটা এখানে সম্পূর্ণ সমাপ্ত করেছে। আর এই নিয়ে তোমাদের 4টি মডেল স্কুল সম্পূর্ণ শেষ করলাম। আর এর পরের ভিডিওতে আমি তোমাদের জন্য পরের মডেল স্কুলটা নিয়ে আসবো। তো আজকের এই পর্যন্ত, তোমাদের সঙ্গে দেখা হবে আমার পরের ভিডিওতে।